হ্যালো এভরিওয়ান, আমি সারা আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন সারাস হুইসপার। শুরু করছি উপন্যাস তোমার নেশায় মুগ্ধ, পর্ব সংখ্যা 8। সারা রাত ব্যথায় কাতরিয়ে ভোরের দিকে গভীর ঘুম নেমে আসে মেহুর দুই চোখে। স্বপ্নে হয়তো সে তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি চারণ করছে। ছপাত হঠাৎ মুখের ওপর জল পড়ায় ধরফরিয়ে উঠে বসে মেহু। ধাতস্থ হয়ে ভীত চোখে সে সামনে তাকায়। সকালবেলায় রান্নাগুলো কি তোর ভাত আড়াশে করে দিয়ে যাবে? ঈশানের বলা কথায় যেন ভেতরের কষ্টগুলো আরো দলা পাকিয়ে এলো মেহুর। আবার চিৎকারে চমকে ওঠে সে। কিরে, তোকে কতবার বলবো? আপনি কেন আমার সাথে সবসময় এমন বাজে ব্যবহার করেন ঈশান? কি করেছি আমি? সেটা নিজেকে জিজ্ঞেস কর। তুই কি পাপ তুই করেছিলি? ভুলে গেছিস নাকি সব কিছু? ঈশানের কথায় হাজারো চিন্তা করেও বের করতে পারছে না মেহু যে কি ভুল সে করেছিল। কি এমন পাপ তার আছে যে তাকে এমন ভোগান্তি ভুগতে হচ্ছে? রিং রিং। হ্যালো, কে? আমি আম্মু বলছি। এতদিন পর নিজের সব থেকে কাছের মানুষটার আওয়াজ পেয়ে আবেগে গলা ভেঙে আসে মুগ্ধতার। আম্মু, কেমন আছো আম্মু? ঠিক আছি মা, তুই কেমন আছিস? ইভান তোকে অত্যাচার করে না তো? খুব ভালো আছি আম্মু। উনি এমনিতে আমার খুব যত্ন নেন। শুধু যদি ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করি বা ওনার কথা না শুনি তাহলেই যা একটু রাগ করেন। ইভান চৌধুরী তোকে ভালোবাসে মুগ্ধ? আম্মুর প্রশ্নে বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে মুগ্ধ। এই প্রশ্নের উত্তর তারও জানা নেই। জানি না। এটা কেমন কথা মুগ্ধ? আচ্ছা, তুই ওনাকে ভালোবাসিস? জানি না আম্মু। এই দুটি প্রশ্নের উত্তরই আমার কাছে নেই। তাহলে গতকাল বিয়ে কেন করতে চাইছিলি তুই? আমার যে আর কিছু করার নেই আম্মু। আমি কোনোদিনও ইভানের কাছ থেকে মুক্তি পাবো না। উনি কোনোদিন আমাকে ছাড়বেনও না। আর যদি একবার পালিয়েও যেতাম তাহলে কি অন্য কোনো ছেলে তার জীবনে আমাকে গ্রহণ করত? বলো আম্মু, আমার কাছে যে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না। কেন কোনো ছেলে অন্য পুরুষের স্পর্শ করা মেয়েকে বিয়ে করতে চাইবে বলো? আমাকে নিয়ে অন্যরা মজা মেরে ছেড়ে দিত আম্মু, কেউ বিয়ে করতো না। মুগ্ধ, মা আমার, সেই ছোট্ট মুগ্ধতা কবে এত বড় হয়ে গেল রে? পরিস্থিতি বড় করে দিয়েছে আম্মু। তবে জানো তো, আজও আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। সেদিন নাইট ক্লাবে ওই জলের বোতলে কে কি মিশিয়েছিল আর কেন মিশিয়েছিল? ভাইয়াকে জিজ্ঞাসা করেছো আম্মু এই ব্যাপারে? জিজ্ঞেস করার হলো কোথায়? তোর দাদা যান তোর ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? হ্যাঁ, কালকে মেহেকের সাথে কথা বলতে যাওয়ার জন্য। এরা কি কোনোদিনও আমাদের মন বুঝবে না আম্মু? মেজ চাচার জেদের জন্য আজ মেহুটা শেষ হয়ে যাচ্ছে। দাদা জানের জেদের জন্য ফুফুমণি আজও নিজের দেশে আসতে পারে না। তবু এরা শুধরাবে না। মেয়ের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করেন নাজিয়া বেগম। ভাববা, আমার ভীতু মেয়েটা এত প্রতিবাদী হয়ে উঠল কবে থেকে? মায়ের কথায় অবাক হয়ে মুগ্ধ। মনে পড়ে যায় ইভানের তাকে বলা কথাগুলি। গতকাল রাতেই নিজের প্রাণপ্রেয়সীর মাথা নিজের উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে পরম আবেশে তার চুলের ভাঁজে হাত বোলাতে যখন ব্যস্ত ছিল ইভান, তখন মনের ব্যথায় নিজের স্বামীকে জিজ্ঞাসা করে মুগ্ধ, আপনি কেন আমার সাথে এত খারাপ করছেন ইভান? কি দোষ ছিল আমার? দোষ তোমার নয়। তুমি অন্যের পাপের ফল ভুগেছ। কার পাপের ফল দিচ্ছেন আমায় সেটা এখনো তোমার জানার সময় হয়নি। সময় হলে ঠিক জানতে পারবে। আমাকে কষ্ট দিয়ে কিসের পৈশাচিক আনন্দ পান আপনি? তোমাকে দেওয়া প্রতিটা আঘাত, প্রতিটা যন্ত্রণা আমি নিজেকেও দিয়েছি মুগ্ধ। তুমি আর আমি আলাদা নয়। এইসব কাব্যিক কথা উপন্যাসেই মানায়, বাস্তবে তা বড় অবাস্তব শোনায়। মুগ্ধের কথায় তাচ্ছিল্য হাসে ইভান। আজ পর্যন্ত যতবার তোমার কাছে এসেছি তুমি কষ্টে, ঘৃণায় নিজের চোখ সর্বদা বন্ধ রেখেছ। যদি একটি বড় চোখ খুলে তাকাতে প্রিয়, তাহলে দেখতে পেতে শরীর আমারও অক্ষত নয়। ইভানের কথায় খাটের পাশের লাইটটা জ্বালিয়ে তাকিয়ে দেখে মুগ্ধতা
আপনার স্বামীকে। গায়ের ওপরের চাদরখানি কাপা কাপা হাতে সরিয়ে দিতেই চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় তার। ইভানের বলিষ্ঠ সিক্স প্যাক শরীরে অজস্র কাটা দাগ। দেখে মনে হবে কেউ হয় অতীব শখে গোটা শরীরে ব্লেডের দ্বারা কারুকার্য করতে চেয়েছে। কোনো কোনো দাগটা শুকিয়ে গেছে একটু, তো কোনো কোনো দাগ এখনো দগদগে। ক্ষতস্থানে নরম হাতের স্পর্শ পেতে চোখ খুলে তাকায় ইভান। দেখে কি অবাক দৃষ্টিতে মুগ্ধ তার দিকে চেয়ে আছে। কি দেখছো অমন করে স্নোফ্লেক? বিশ্বাস হয়েছে আমার কথা? কেন নিজেকে আঘাত করেছেন আপনি? নিজেকে এত কষ্ট দেওয়ার মানে কি? আমি যে আমার প্রাণ প্রেয়সীকে আঘাত দিয়েছি, আমাকে তো আঘাত পেতেই হতো। ভালোবাসেন না যখন এত কি আছে? ভালোবাসা একসময় ফুরিয়ে যায় মুগ্ধ, নেশা কখনো ফুরায় না। ভালো তো তুমিও আমাকে বাসো না, তাহলে বিয়ে করলে কেন? আপনি ছাড়া অন্য কেউ কখনো আমাকে স্বীকার করতো না নিজের স্ত্রী হিসাবে। রেহানের মতো বাকিরাও আমার ফায়দা লুটতে চাইবে। আপনি আমার স্বামীর হক জোর করে নিয়েছিলেন, তাই বাধ্য হয়ে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হয়েছে আমাকে। কি বলেছে তোমায় যে তোমার স্বামীর হক আমি জোর করে নিয়েছি? মনে আছে সেই দিন গাড়ির কথা? সেদিন তোমায় আমি একটা কাগজে সাইন করাই। সেটা আমাদের কাবিননামা ছিল বেব। মানে কি? হ্যাঁ, যাতে তুমি আমার থেকে মুক্তি পেতে না পারো, তাই সেদিনই আমি তোমায় বিয়ে করি। আমি আমার বৈধ অধিকার তোমার উপর খাটিয়েছি। আর তার আগের দুইবার, দ্বিতীয়বার তোমার করা কাজের জন্য আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, আমার ভুল ছিল। কিন্তু প্রথম দিন তুমি নিজে থেকে আমার কাছে এসেছিলে স্নোফ্লেক। একজন নারী যদি নিজে থেকে আমায় সিডিউস করে, তাহলে নিরীহ পুরুষ মানুষ হয়ে কতক্ষণ নিজেকে সংযত রাখবো জান? তার মানে যে কেউ আপনাকে সিডিউস করলে আপনি তার সাথে শুয়ে পড়বেন? বাবা, সেদিনের ভীতু মুগ্ধ এত প্রতিবাদী হয়ে উঠল কবে থেকে? কিরে মুগ্ধ, কোথায় হারালি? মায়ের ডাকে অতীত থেকে ফিরে আসে মুগ্ধ। আচ্ছা মা, আমি রাখছি, পরে কথা বলছি। কোথায় গেছিলি ইয়ানা? বল, কোথায় গেছিলি? বড় আপুর কাছে। এত টান তোর আর ভাইয়ার কি করে আসে বিগ ব্রো আর বড় আপুর প্রতি? বুঝি না বাবু। এভাবে কেন বলছো ছোট আপু? ওরা দুজনা তো আমাদেরই বড় ভাই বোন। একটা কথা মনে রাখবি, নিজের রক্ত নিজের রক্তই হয়। শাড়ি পরনি কেন মেহু? ঈশানের কথায় চমকে পিছনে ফিরে তাকায় মেহেক। আমার শাড়ি পরতে কষ্ট হয়, আমি থ্রি পিসে বেশি কমফোর্টেবল ফিল করি। সেটা কি আমি জানতে চেয়েছি? এবারের বউ তুমি, তোমার শত কষ্ট হলেও এবারের নিয়ম মেনেই চলতে হবে। আপনার মতো ঠাস তর্ক আমার পছন্দ নয় মেহেক। শাড়ি পরে নিচে রান্নাঘরে যাও, আজ ড্যাড আসবে। ঈশান হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে ওঠে মেহেক। সকাল থেকে আজ চৌধুরী ম্যানশনের রান্নাঘরে বিশাল আয়োজন চলছে। বাড়ির কর্তা ও ইভানদের বাবা ইশতিয়াক চৌধুরী আজ বাড়ি ফিরছেন। মেহু, তুই এখানে একা একা কেন সব করছিস? আমাকে ডাকলি না কেন? তোমার রুমের দরজা লাগানো ছিল আপাই, তাই আর ডাকিনি। হ্যাঁ রে, ঈশান তোকে মারে? চমকে ওঠে মেহেক। না না, তাহলে গালে এই লাল দাগটা কি করে হলো তোর? রাতে তো ছিল না। ও কিছু না আপাই, ওটা তো। নিজের আপাইকেও মিথ্যা কথা বলতে কবে থেকে ধরলি মেহু? ছলছল চোখে তাকায় মেহু তার আপাইয়ের দিকে। নিজেকে আর ধরে রাখতে পারে না সে। ঝাঁপিয়ে পড়ে আপাইয়ের বুকে, হাউমাউ করে কাঁদতে থাকে। আমি আর পারছি না আপাই, আর পারছি না। আরফিন ভাইয়াকে আমার কাছে এনে দাও না আপাই। আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরতে বলো না আরফিন ভাইয়াকে। একবার বুকের মাঝে নিতে বলো আমাকে। ওই ঈশানের কাছে থেকে আমাকে নিয়ে যেতে বলো। আমি আর এখানে থাকতে পারছি না। নইলে নইলে আমাকে মেরে ফেলতে বলো ঈশানকে। বলো, মেরে ফেলতে বলো, শেষ করে ফেলতে বলো আমাকে। উন্মাদের মতো আর্তনাদ করতে করতে জ্ঞান হারায় মেহু। বোনকে ওই অবস্থায় দেখে মুগ্ধ বড় ভয় পেয়ে যায়। চিৎকার করে ডাকতে থাকে ইভানকে। মুগ্ধের চিৎকার শুনে ইভান ভয় পেয়ে ছুটে আসে রান্নাঘরে। দাঁড়াও ভাইয়া, আমিও যাব। ঈশানও নিজের ভাইয়ের সাথে রান্নাঘরে এসে পৌঁছায়। কি হয়েছে মুগ্ধ, চিৎকার করছো?
ইভান, মিহুর কি হলো দেখুন না। মিহুকে নিয়ে মুগ্ধ মেঝেতে বসে পড়েছে। বোনের এই অবস্থা দেখে হাউ হাউ করে সে কাঁদছে। ঈশান গিয়ে মেহুকে টেনে নিজের গায়ে হেলিয়ে নেয়। মেহেক, এই মেহেক, কি হয়েছে? চোখ খোলো, কি হয়েছে তোমার? এই মেহেক, তাকাও না প্লিজ। মুগ্ধ মেহেকের চোখে মুখে জলের ঝাপটা দাও। ইভান বলে, কি ব্যাপার বলতো ইয়ানা? এ আবার হঠাৎ অজ্ঞান হলো কেন? দূরে দাঁড়িয়ে ফিস ফিস করে ইনায়া বলে ইয়ানাকে, কি করে জানবো? দেখো গিয়ে আবার ওই আরফিনের পাপ পেটে ধরেছে কিনা। মেয়েদের কথা শুনে বর্ষা বেগম যেন কপালে ভাঁজ পড়লেন। তাহলে কি আবার হিস্ট্রি রিপিট হবে? চোখে মুখে জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফিরছে না মেহুর। হঠাৎ ইভানের ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? কি অ্যাক্সিডেন্ট? কোথায় হয়েছে? ডক্টর, কি হয়েছে মেহেকের? ও ঠিক আছে তো? উদ্বিগ্ন কণ্ঠে ঈশান বলে। বাপরে মিস্টার ঈশান, আপনি তো দেখছি বউয়ের জন্য পাগল হয়ে যাবেন। কিচ্ছু হয়নি আপনার বউয়ের, উনি একদম ঠিক আছেন। শুধু একটু হাইপার হয়ে যাওয়ায় আর সকাল থেকে পেটে কিছু না পড়ায় উনি জ্ঞান হারান। চিন্তার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, ডক্টর বলেন। থ্যাংক ইউ ডক্টর, আসুন আপনাকে এগিয়ে দিই। বুশরা বেগম ডক্টরকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মুগ্ধ মেহুর মাথার কাছে এসে বসে থাকে। চোখ মুখ শক্ত করে সে বলে ওঠে, ঈশান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন ভাবি। একান্তে। ইয়ানা, তোরা বাইরে যা। ইয়ানা ও ইনায়া একে অপরের মুখ চাওয়াচাবি করে বেরিয়ে যায় রুম থেকে। মেহুকে বিয়ে করার পিছনে আপনার আসল উদ্দেশ্য কি সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আমার বোনটাকে আপনি মারেন কোন সাহসে, সেই কৈফিয়তও আমি আপনাকে দিতে বাধ্য নই। একটা কথা জানবেন ঈশান, দড়ি অতিরিক্ত টানলে সেটা ছিঁড়ে যায়। আপনি ভাবছেন অত্যাচার করে জোর করে মেহুকে নিজের কাছে রাখবেন, পারবেন না। আজ জানেন ও যখন জ্ঞান হারায় তার আগে বারবার কি বলছিল? আরফিন ভাইয়ার কাছে যাওয়ার জন্য। ভাইয়াও তো আপনাকে জোর করে নিজের কাছে আটকে রেখেছিল, তাহলে আপনি কেন থাকলেন তার কাছে ভাবি? আপনার ভাইয়া আমার যত্ন নেয়, আমার কি খেতে পছন্দ, কি পড়তে পছন্দ সবটার খেয়াল উনি সুদূর ফ্রান্স থেকেও রাখতেন। বিগত 2 বছর প্রতিদিন ভার্সিটিতে আমার বেঞ্চে একটা করে গোলাপ রাখা থাকতো। প্রায়ই বান্ধবীদের নাম করে আমার জন্য আমার প্রিয় খাবারগুলো উনি পাঠাতেন। রোজ একটা করে রিক্সা বাড়ির সামনে দাঁড়ানো থাকতো, যাতে আমার কষ্ট করে রিক্সা খুঁজতে না হয়। আমাকে অত্যাচার যেমন করেছেন, তেমন নিজের শরীরকেও ক্ষত সৃষ্টি করেছেন তিনি। যখনই কেউ আমার দিকে কুনজর দিয়েছে, বিনিময়ে তার জীবন আপনার ভাইয়া কেড়ে নিয়েছেন। আপনার ভাইয়া আপনার মতো জানোয়ার নয়। একবারও তাকিয়ে দেখেছেন ওর দিকে? কত বয়স মেহুর? 18 বছরের মেয়েও। আপনার বয়স দেখেছেন? কোন আক্কেলে ওকে বিয়ে করতে গেছিলেন আপনি? আপনার বাড়ির লোকেরা কোন আক্কেলে ওর সাথে আমার বিয়ে দেয়? আপনার কাছের মানুষটার পাপের ফল আপনারা 2 বোন ভুগছেন। তারা কেমন সেটা আপনি জানেন বলে সেটার সুযোগ নিচ্ছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সব প্রতিশোধের খেলা আপনাদের 2 ভাইয়ের একদিন শেষ হবে আশা করি। তারপর যখন আপনি নিজের জীবনের দিকে নজর দেবেন, তখন দেখবেন আপনি কি করেছেন নিজের জীবনে। কথা শেষ করে হনহন করে বেরিয়ে যায় মুগ্ধ। নিচতলায় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সে নিচে যায়। কি হয়েছে ইয়ানা আপু, এত চিৎকার কেন গেস্ট রুমে? সেটা তুমি তোমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করো। ভালোই তো বশ করেছ। বুশরা বেগম গেস্ট রুম থেকে বলতে বলতে বেরিয়ে আসেন। বুশরা বেগমের কথা শুনে কিছুই বুঝতে পারে না মুগ্ধ। এগিয়ে যায় গেস্ট রুমের দিকে। ভাইয়া তুমি? মুগ্ধ দেখে খাটের মধ্যে আরফিন বসে আছে ও তার হাতে প্লাস্টার করা। কি হয়েছে তোমার? কি হয়েছে ভাইয়া রেভান? শান্ত হও মুগ্ধ, হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করতে হয়েছে, তেমন কোনো চিন্তার কিছু নেই। ওর যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যতদিন সুস্থ না হচ্ছে এখানেই থাকুক। কিন্তু তুই আমাকে না নিয়ে এলেই ভালো হতো ইভান। আন্টির হয়তো আমার আশাটা পছন্দ হয়নি।
তোকে সেটা ভাবতে হবে না, তুই রেস্ট কর। আর মুগ্ধ, মেহেকের জ্ঞান ফিরেছে? কেমন আছে ও? কি কি হয়েছে মেহুপরির? আরফিনের কথায় ভুরু কুচকে তাকায় ইভান। ভাষা সংযত কর তুই আরফিন, ভুলে যাস না যার বিষয়ে কথা বলছিস সে আমার ভাইয়ের বিবাহিতা স্ত্রী। ইভানের অপমানে মাথা নিচু হয়ে আসে আরফিনের। সত্যি তো, সে তো ভুলে গেছিল যে তার মেহুপরি আর তার নেই। সে এখন তারই বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের স্ত্রী, অন্যের অর্ধাঙ্গিনী, অন্যের আমানত। ইটস টু মাচ ইরিটেটিং। আমি জাস্ট আর নিতে পারছি না। এত কিছুর পরেও বিগ ব্রো কী করে ওই আরফিন তালুকদারকে এই বাড়িতে থাকতে দিতে পারে? আমি এক্ষুনি তানহা আপুকে ফোন করে সবটা বলছি, ইয়ানা বলে। এত অধৈর্য হোস না ইয়ানা, তোর বিগ ব্রোর নিশ্চয়ই কিছু প্ল্যান মাথায় আছে, নইলেও কখনোই আরফিনকে এ বাড়ির চৌকাঠও পেরোতে দিত না। বুশরা বেগম বলেন। কি করে বলছো মম? ইনায়া বলে, কারণ আমি আমার বেটাকে চিনি। আজ তোদের ড্যাড এলে আমি ওনার সাথে কথা বলবো। বুশরা বেগম বেরিয়ে যান রুম থেকে। ইনায়া তার মমের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঝামটায়। মমের যে কেন এত পীড়িত আসে বিগ ব্রো আর বড় আপুর প্রতি কে জানে। কখনো আমাদের নিয়ে এত কনফিডেন্ট দেখবি না মমকে। নিজের পেটের ছেলে মেয়ের প্রতি অত ভালোবাসা আসে না। আর ওই ছোট আপু, তোমার বিগ ব্রো আর বড় আপুর প্রতি এত রাগ কেন বলো তো? ওরা তো আমাদের পর নয়, রক্তের সম্পর্ক তো আছে। ইয়ানাকে মাঝপথে থামিয়ে দেয় ইনায়া। কিন্তু সেটা কীরকম রক্তের সম্পর্ক সেটা আশা করি বলে বোঝাতে হবে না। আপনার সাথে কিছু কথা ছিল ইভান। বলো বেব। ঈশানকে বলুন মেহুকে ডিভোর্স দিতে, এটা ওদের পার্সোনাল ব্যাপার। তাহলে বিয়েটা আপনি দিয়েছেন কেন? অবাক হচ্ছেন? কি ভেবেছে আমি কিছুই বুঝি না? আপনাকে সেদিন ভাইয়া মেহুকে ভালোবাসে বলার পরপরই হঠাৎ করে আপনার ভাইয়া সেদিন দেশে এসে বিয়ে করা একদিনের মধ্যে, আবার অন্য কাউকে নয়, মেহুকেই বিয়ে করা। আমি কিছু বুঝি না। দেখো মুগ্ধ, ইভানকে হাত দেখিয়ে থামিয়ে দেয় মুগ্ধ। চোখ মুক্ত শক্ত করে বলে, লেট মি ফিনিশ ফার্স্ট মিস্টার ইভান চৌধুরী। আপনি আর আপনার ভাই কি যেন বলেন, পাপের ফল, তাই না? পাপের ফল ভুগছি আমরা দুই বোন। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমরা দুই বোন কোনো পাপ করিনি। কি এমন রহস্য আপনাদের বাড়িতে লুকানো আছে তা আমি খুঁজে বের করব। আর এটা মুগ্ধতার প্রমিস। ওঠো, এই ওষুধটা খেয়ে নাও। জ্ঞান ফেরার পর একটু ধাতস্থ হতেই ঈশানের কথায় চোখ তুলে তাকায় মেহু। নাও নাও, তোমার নাগরের হাত ভাঙা হইলে হয়তো এখানে এসেই খাইয়ে দিত। আরফিন ভাইয়ার হাত ভেঙেছে মানে? কোথায় উনি? মেহু উদ্বিগ্ন হয়ে বিছানা থেকে নেমে ছুটে রুম থেকে বেরোতে যায়। পিছন থেকে হাত ধরে হ্যাঁচকা টান দেয় ঈশান। ঈশানের বুকে আছড়ে পড়ে মেহু। স্বামীর সামনে দিয়ে পরপুরুষের কাছে যাচ্ছ? বিশাল সাহস বেড়ে গেছে, তাই না? আমার জীবনের পরপুরুষ হচ্ছেন আপনি ঈশান। আমি আরফিন ভাইয়ার সাথে থাকলে আমার নিজেকে পবিত্র মনে হয়, কারণ সেখানে ভালোবাসা আছে। আর আপনি আমায় ছুলে আমার ঘেন্না লাগে, মনে হয় আমি অপবিত্র হয়ে গেলাম। মেহেক, চিৎকার করে লাভ নেই মিস্টার ঈশান চৌধুরী। আপনি আজ পর্যন্ত যখনই আমায় স্পর্শ করেছেন আমি চোখ বন্ধ করে খালি আরফিন ভাইয়াকে ইমাজিন করেছি আপনার জায়গায়। ঠাস। মেহুর বলতে দেরি হলেও গালে জ্বর পড়তে দেরি হয়নি। খুব ভালোবাসা দেখাচ্ছ, তাই না? যাকে ভালোবাসো তার স্বভাব জানো, তাকাও আমার দিকে। একদম মিথ্যা বলবেন না। যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার আরফিন ভাইয়াকে, ফ্রান্সে নাইট ক্লাবে জুয়ায় হেরে যখন টাকার কাঙাল হয় তখন টাকার পরিবর্তে ভাইয়ার কাছে এক রাতের জন্য কেন নিজের বোনকে বেচেছিল, কেন নিজের বোনের খাওয়ার জলে নেশার জিনিস মিশিয়েছিল। জিজ্ঞেস করো গিয়ে তখন তার ভালো মানুষই কোথায় গেছিল। শুনছিলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের এপিসোড? একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলির সঙ্গে খুব শীঘ্রই আমি হাজির হব। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ।